আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আহ, আমরা সবাই ট্রেডার, সবাই আমরা খুব ঝামেলায় আছি, বিশেষ করে আমাদের গোল্ড নিয়ে। গোল্ড আমাদেরকে অনেক খেলা দেখাচ্ছে। গোল্ডের খেলা দেখানো এটা নতুন কিছু না। গোল্ড গোল্ডকে সেফ হেভেন বলা হয় ট্রেডিং এর জন্য। আর গোল্ড সবসময় এরকম আনএক্সপেক্টেড মুভ দেয়, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তো এখন আমি একটু ডিসকাস করবো যে গোল্ডটা কেন এভাবে করে উপরে গেল। সেখান থেকে হচ্ছে এখন এই উইকে 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কি ধরনের মুভটা করতে পারে সেটার ব্যাপারে। তো এটা হচ্ছে একটা মান্থলি চার্ট। তো মান্থলি চার্টটা যদি আমরা দেখি, এটা 2016 সালের ডিসেম্বর থেকে গোল্ডের প্রাইস বাড়তে শুরু করছে। এর আগে পর্যন্ত এত বাড়ে নাই, মোটামুটি 1300 থেকে 1000-এর ভেতরে মুভ করতো। এখান থেকে সে তার রেট বাড়ানো শুরু করছে। তো বাড়তে বাড়তে সে একদম অল টাইম হাই হিট করছিল হচ্ছে 2020 সালের অগাস্টে 2076-এ প্রাইস হিট করছিল। সেখান থেকে সে নেমে আবার আবার হিট করছে হচ্ছে 2022 সালে। 2022 সালে হিট করে সে আবার ডাউন সাইডে আসছে, এসে আবার উপরে গেছে। এখান থেকে সে আবার ফল করতেছিল, তার কারণ ততদিনে বিশ্বের অবস্থা মোটামুটি ভালো হয়ে গেছে, প্যান্ডেমিক আরো যা কিছু ছিল ওগুলো থেকে নর্মাল হয়ে গেছিল। তো এখান থেকে কমে আসতে আসতে এখানে যখন আসলো, এটা হচ্ছে অক্টোবর 2023, তখন হঠাৎ করে এইসব কিছু অনেক কিছু মানে অনেক বেশিভাবে চেঞ্জ হয়ে গেল যখন হামাস অ্যাটাক করলো ইসরায়েলে। তো তখন এটা এখানে কিন্তু ব্রেকআউট করে নাই, তার কারণ সে যখন ডাবল টপ দিছিল থার্ড টাইম সে এটা ব্রেকআউট হয়ে যাওয়ার কথা ছিল, ব্রেকআউট হয় নাই। তো ব্রেকআউট যেহেতু হয় নাই, সে ওইখান থেকেই নেমে যাচ্ছিল। তো নেমে যে ওই অ্যাটাকের কারণে, বিশ্বের ওই পরিস্থিতির কারণে সে আবার তখন উপরের দিকে টার্ন করে। তার কারণ তখন ইনস্টিটিউশনগুলো যা আছে বিভিন্ন দেশের, তারা সবাই তখন গোল্ড কেনা শুরু করে দেয়। তো এইখানে ব্রেকআউট একটা ছিল, কিন্তু ব্রেকআউটটা এখানে যে সে স্টে করে নাই, সে আবার তার বক্সের ভেতরে চলে এসে তারপরে সে বডি ক্লোজ করছে। উপরে তার উইক গেছে, সে নিজেও গেছিল, কিন্তু সে ক্লোজিং করতে পারে নাই, ক্লোজটা সে করছে ভেতরে। কিন্তু ভেতরে এসে ক্লোজিং করার পরেও তার উপরের দিকে একটা প্রেশার ছিল। সে মিডল সেন্ট্রাল লাইন থেকে সে নিচে আসতে পারে নাই, সেন্ট্রাল লাইনের উপরেই ছিল। তারপরে যখন সে আবার গেল, আবার যে তখন সে এই বুলিশ ফ্ল্যাগটা, এটাকে আমরা বুলিশ ফ্ল্যাগও বলতে পারি, বা ধরেন আমরা রেক্টাঙ্গেলও বলতে পারি, যাই বলি না কেন, ব্রেকআউট হয়েছে, এটা হচ্ছে বড় কথা। তো এই ব্রেকআউটটার পরেই সে অনেকটুকু চলে আসছে, 2450 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, ব্রেকআউটের রেঞ্জটা এখানেই সীমাবদ্ধ না, ওর ব্রেকআউটের রেঞ্জ আছে 3017 পর্যন্ত। যদি এই বুলিশ ফ্ল্যাগের আমরা ব্রেকআউটের রেঞ্জ হিসাব করি, এই ব্রেকআউটের রেঞ্জ হিসাব করতে গেলে এটা 3017 পর্যন্ত এটার রেঞ্জ দেখাচ্ছে। কিন্তু 3017 পর্যন্ত কি আজকে কালকেই চলে যাবে? না, এত সোজা না। মানে রেটটা যে এত দ্রুত এত উপরে চলে যাবে, এটা এত ইজিতে সম্ভব না। এটা দেখতে হলে আমাদেরকে চলে আসতে হবে উইকলি চার্টে। উইকলি চার্টে যদি আমরা আসি, তাহলে দেখতে হবে যে কোন প্যাটার্নে ও প্রাইসটা বাড়াচ্ছে। যে প্যাটার্নটা যদি আমরা ফলো করি, যে কোন প্যাটার্নে বাড়াচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই 3017-18 বা 3000 যদি আমরা ক্রস করতে হয়, সেই ক্ষেত্রে গোল্ডকে মিনিমাম এই বছরের ডিসেম্বর পর্যন্ত যাওয়া লাগবে। এই বছরের ডিসেম্বরে যে সে হয়তো 3000 টাচ করতে পারে, যদি ও এখান থেকে নিচে না নেমে, এটা নিচে দিয়ে যদি ব্রেকআউট না করে, ব্রেকআউট না করে এখান থেকে যদি সে ট্যাপ অ্যান্ড বাউন্স করে আবার উপরের দিকে যেতে থাকে, তাহলে সে এখান থেকে ঘুরতে ঘুরতে ওই দিকেই চলে যাবে। হ্যাঁ, কারণ এইখান থেকে এইভাবে এইভাবে এরকম করে তারপরে তারপরে সে 3000 ধরতে পারবে, তার আগে না। আর যদি এখান থেকে আমরা যদি ধরি যে না, এখান থেকে ব্রেকআউটটা পসিবল, তো ব্রেকআউট পসিবল হতে হলে অনেক কিছুর দরকার আছে। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে 2302, 2279, 2232, 2155, অনেকগুলো লেভেল আছে। এই লেভেলগুলো থেকে, তবে সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে তার এখন যেখানে আছে, এখান থেকে এই পয়েন্টগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। তো এটা যদি ব্রেকআউট করে ফেলে, তাহলেই একমাত্র
সে নিচের দিকে যাবে, বা টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে আমরা বলতে পারি যে তখন আমরা মার্কেট সেলের দিকে ধরতে পারি, তার আগে না। এখন আমরা ডেইলি চার্টটা যদি আমরা ফলো করি, ডেইলি চার্ট ফলো করতে গেলে আমরা দেখব যে এখানে অল টাইম হাই 2450, অলমোস্ট 2450 দেওয়ার পরে এখান থেকে রিজেকশন ছিল। রিজেকশন যে ছিল, রিজেকশনের পরে সে নিচে আসছে, কিন্তু নিচে আসছে সে কিন্তু তার লাইন ব্রেকআউট করতে পারে না। 2330-এর যে লাইনটা আছে এই লাইনটা সে ব্রেকআউট করতে পারে না, এমনকি 2280-তে এটা খুবই স্ট্রং। হ্যাঁ, এই যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকটা খুবই স্ট্রং একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা ওকে অবশ্যই পার করতে হবে। এই অর্ডার ব্লক থেকে ও যদি আবার বাউন্স করে, এই অর্ডার ব্লক থেকে বাউন্স করলে সে আবার উপরের দিকেই যাবে। তো এটা দেখতে হবে যে এই অর্ডার ব্লক থেকে বাউন্স করে কি উপরের দিকে যাচ্ছে, না এই অর্ডার ব্লক থেকে সে নিচেরটাতেই আসতেছে। এটা আমাদেরকে দেখতে হবে, ফলো করতে হবে। এটা ডিপেন্ড করবে মার্কেট ওপেন হোক, মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেটের মুভমেন্ট কোন দিকে থাকে সেটা দিয়ে বুঝতে হবে। এরপরে আমরা যদি 4 আওয়ার চার্টটা দেখি, 4 আওয়ার চার্ট দেখলেও আমরা দেখতে পারবো যে এইখান থেকে এগুলোকে বলা হয় অর্ডার ব্লক। সরি, এগুলো অর্ডার ব্লকটা, এগুলো হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর মার্কেট যখন নিচের দিকে নামছে, উপরের দিকে এতগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ সে রেখে আসছে। এই জন্য মার্কেট এখান থেকে কিন্তু সে নিচে যায়নি, সে আবার চেষ্টা করতেছে একটু উপরে যাওয়ার জন্য। এখনো সে যেহেতু উপরের দিকে যেতে পারে নাই, তা সে এখন কি করবে, এখন প্ল্যানটা কি? এখন প্ল্যানটা যদি বুঝতে হয়, মার্কেট যেভাবে করে নামছে, এখান থেকে যে নামছে, এটাকে যদি আমরা, মার্কেট অবশ্যই রিট্রেসমেন্ট করে। রিট্রেসমেন্টের লেভেলটা আমরা কিভাবে ধরি? রিট্রেসমেন্টের আমরা লেভেলটা ধরি ফিফ টুল দিয়ে। আমরা যদি এখানে ফিফ টুলটা অ্যাপ্লাই করি, তাহলে আর ফিফ টুলের সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা হচ্ছে ফিফ টুলের গোল্ডেন জোন। রিট্রেসমেন্টের গোল্ডেন জোন ধরা হয় এটাকে। তো এটা যদি আমরা ধরতে যাই, তাহলে আমরা দেখতে পারি যে মার্কেট যদি ডাউনে, এখান থেকেও ডাউনে যেতে পারে, এটা বলা যায় না, তবে রিট্রেসমেন্ট করে যদি ডাউনে যায়, সেটা হচ্ছে পারফেক্ট ডাউনে যাওয়া। তো রিট্রেসমেন্ট করে যদি সে ডাউনে যায়, তাহলে ওকে এখান থেকে অবশ্যই 70, 75, 80 এই পর্যন্ত আসতে হবে। এখান থেকে এসে তখন যদি সে নিচে নামতে থাকে, তখন এই 2230-এর এই ওকে এই সাপোর্ট ওকে ধরে রাখতে পারবে না। হ্যাঁ, এই সাপোর্ট থেকে ওর নিচে তখন চলে আসতে হবে। যখন এই সাপোর্ট থেকে ও নিচে চলে আসবে, তখন তার সাপোর্ট হয়ে যাবে এটা হয়ে যাবে তখন তার রেসিস্ট্যান্ট। হ্যাঁ, একবার যখন সাপোর্ট ব্রেকআউট হয়ে যায়, তখন এটা রেসিস্ট্যান্ট হিসাবে কাজ করে, নিচেরটা তখন সাপোর্ট হয়ে গেল। এইখান থেকে আবার সে আরেকটু মুভমেন্ট করে, তখন তাকে আবার এটা ব্রেক করতে হবে। এখন এই ব্রেকআউটগুলা আমরা বুঝবো কিভাবে? আপনার তো এই জোনগুলাকে বুঝতে হবে। এই জোনগুলা বুঝে যে কোন জায়গাতে জোন আছে, কোনটায় অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ কোন জায়গাগুলোতে আছে, এগুলা বুঝে তারপরে আপনি 30 মিনিটের যে চার্টটা আছে, আমরা যেহেতু ডেইলি ট্রেডার, মানে ডে ট্রেড করি বেশি, চেষ্টা করি ডে ট্রেডিং শেষ করে বন্ধ করে দিতে। তো ডে ট্রেডিংয়ের জন্য আমাদের সব থেকে ভালো ফলো করতে হয় হচ্ছে 30 মিনিট ক্যান্ডেল, 15 আর 5 মিনিট, ছোটো ক্যান্ডেলগুলো। তো 30 মিনিটেও যদি আমরা দেখি, 30 মিনিটে কিন্তু অলরেডি আমাদের এখান থেকে একটা বাউন্স আছে। তো যে বাউন্সটা উপরে যেয়ে আবার নিচে চলে আসছে, তার কারণে এটা হচ্ছে লাস্ট ফ্রাইডের মুভমেন্ট সবসময় আনএক্সপেক্টেড থাকে। আর ফ্রাইডেতে ভলিউম অনেক কম থাকে, দেখেন ভলিউম অনেক কম ছিল। তো ভলিউম কম থাকার কারণে সে কোনো দিকেই তার মুখটা ধরতে পারে নাই, কিন্তু তার সিপি থেকে সে উপরে ছিল, সিপি থেকে নিচে আসে নাই। তো এখন এটারও আমরা টার্গেট দেখতেছি যে 2372, মানে ফিফ টুল অ্যাপ্লাই করে আমরা যেটা পাইতেছি সেই জায়গাতেই আছে। এখান থেকে এটা এটা হচ্ছে সেলের অর্ডার ব্লক আছে একটা, এই জায়গাতে। এটা হচ্ছে 2370 থেকে 2360, 60-70-এর ভিতরে একটা অর্ডার ব্লক আছে। তারপরে 75 থেকে 70 থেকে 75-এর মধ্যে আরেকটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লকগুলো থেকে সে রিটার্ন আসে কিনা সেটা দেখতে হবে। এখন আসেন যে এগুলো থেকে রিটার্ন আসবে কিনা, এগুলো আমরা কিভাবে বুঝবো? এগুলো বুঝতে হলে আমাদেরকে চলে যেতে হবে 5 মিনিট অথবা 15 মিনিট চার্টে। 5 মিনিট অথবা 15 মিনিট চার্টে গেলে আমরা এনগালফিং নামে একটা জিনিস পাবো। এনগালফিং জিনিসটা হচ্ছে, একটু দেখাই আপনাদেরকে এনগালফিংটা।
কখন হয়, এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল থেকে যখন বুলিশ ক্যান্ডেল বড় হবে তখন এটাকে আমরা বলবো এনগালফিং। এটা হচ্ছে বুলিশ এনগালফিং, তার কারণ এখানে বুলিশ ক্যান্ডেলটা বড় আছে বিয়ারিশের থেকে। এটা আমাদের বিয়ারিশ ক্যান্ডেল হিসেবে কাজ করতেছে। কিন্তু এই বিয়ারিশ ক্যান্ডেলগুলো আমরা, এই বিয়ারিশ এনগালফিং বা বুলিশ এনগালফিং, এগুলো আমরা কোন কোন ক্ষেত্রে কাজে লাগাবো? এগুলা পুরা চার্টের অনেকগুলো জায়গাতেই দিতে পারে। এগুলো আমাদের প্লেইং ফিল্ডে দিলে লাভ নাই। এগুলো আমাদেরকে দেখতে হবে যে অর্ডার ব্লকে দিচ্ছে কিনা। অর্ডার ব্লকে যখন এই জিনিসটা দিবে, যেমন এই যে একটা এখানে একটা সাপোর্ট আছে 331-এ, এটার উপরে দিচ্ছে কিনা, এটার উপরে কোনো ধরনের এনগালফিং নাই। আমরা যদি 5 মিনিটে যাই, 5 মিনিটে আমরা এখানে ছোট একটা দেখতে পারতেছি, ছোট একটা বুলিশ এনগালফিং আছে। বুলিশ এনগালফিং এর পরে এটা খুব বেশি উপরে যায় না, মানে এনগালফিংটা শুরু হয়েছে হচ্ছে 32-এ, 35 পর্যন্ত যেয়ে সে আর যেতে পারেনি। তার কারণে এখানে তার আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে সে নিচে চলে আসছে। তো এই জন্য এগুলো বুঝতে হয়, এখানে অনেকগুলো ফলস সিগন্যাল থাকে। আপনাকে এনগালফিং দেখতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপগুলো দেখতে হবে, অর্ডার ব্লকগুলো দেখতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো কোন কোন জায়গায় স্ট্রং আছে। হ্যাঁ, এখন এগুলো সবকিছু দেখে আমরা তাহলে কি ফাইন্ড আউট করতে পারলাম, মানে এই উইকে, এই যে আমাদের এই উইকে যে 27 থেকে 31 তারিখ পর্যন্ত, এই উইকটাতে আমরা কি দেখব? এই উইকটাতে আমরা যতটুকুই দেখবো এটা হচ্ছে যে মার্কেট কি এখান থেকে ফল করবে কিনা। মার্কেট এখান থেকে ফল করার আমি ওরকম চান্স দেখতেছি না। তার কারণ মার্কেট এখান থেকে যে নিচে আসছে, এটার অবশ্যই এটার একটা রিট্রেসমেন্ট হওয়া উচিত। তো এটা রিট্রেসমেন্টটা যদি হতে হয়, তা অ্যাটলিস্ট তাকে 2372 পর্যন্ত যাওয়া লাগবে। 2372, 87, 70 থেকে 80-র যে গ্যাপটা, এটা তাকে টাচ করে আসতে হবে। এই জিনিসটা সে যদি টাচ করে আসে, তাহলে টাচ করে যদি আবার নিচের দিকে আসতে থাকে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, মার্কেট সেলের দিকে যাচ্ছে। এখনো পর্যন্ত এটা কনফার্ম বলা যায় না যে মার্কেট সেলের দিকে যাচ্ছে, তার কারণ সে তার একটা সাপোর্টই এখনো ব্রেকআউট করতে পারে নাই। আর মার্কেট সেলে যাচ্ছে না বাইতে যাচ্ছে, এটা হচ্ছে সব অনেক পরের কথা। কিন্তু আমাদের যেহেতু আমরা সেলে অনেক বেশি লক অবস্থায় আছি, আমাদের টার্গেটটা থাকবে যে মার্কেট কখন সেলের দিকে মুভ করবে। এর আগে পর্যন্ত যাদের ইকুইটি খুবই শর্ট, যদি ইকুইটি অ্যাড করা যায়, ইকুইটি অ্যাড করতে হলে অবশ্যই তার ড্রব্যাকে কতটুকু আছে সেই অনুপাতে অ্যাড করতে হবে। দেখা যাচ্ছে যে ড্রব্যাকে আছে $1 লাখ, $2 লাখ, ইকুইটি অ্যাড করতেছেন $5-10 হাজার, হবে না। হ্যাঁ, এত এত কম ইকুইটি দিয়ে এত বড় লোড নেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এটা যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে নতুন অ্যাকাউন্টে ইনভেস্ট করতে পারেন। তার কারণ মার্কেটের যে ভলাটিলিটি ছিল, ভলাটিলিটি এখন বলতে গেলে নাই বলতে গেলেই চলে। মার্কেট এখন অনেক নর্মাল। কিন্তু এই নর্মাল মার্কেটেও আপনি যদি এইখানে টাকা ইনভেস্ট করে কাজ করতে চান, অনেক বেশি রিস্কি। তার কারণ আগে আমরা কি করতাম, আগে আমরা ধরেন একটা ট্রেড ধরতাম, প্রফিট হইতো, ছেড়ে দিতাম। তো এখন এই জায়গাতে আমরা ওই ছেড়ে দেওয়া বা ধরার মধ্যে কিছুক্ষণের জন্য হলেও আমাদের হেজিংগুলো উঠে দিতে হয়। তো তখন যে জিনিসটা হয়, আমাদের সেলে অনেক বেশি টিটি দেওয়ার থাকার কারণে অল্প একটু মুভমেন্টে আমাদের অনেকগুলো টাকা ইকুইটি থেকে আমরা হারায় ফেলি। ইকুইটি থেকে সেটা সেলের ভিতরে ঢুকে যায়। আপনি প্রফিট কি করতে পারবেন, কিন্তু আপনি ইকুইটি ধরে রাখতে পারবেন না। ইকুইটি কোনো অবস্থাতেই ধরে রাখতে পারবেন না। এটা আমি অনেক চেষ্টা করে দেখছি, ইকুইটি কোনো অবস্থাতেই ধরে রাখা যায় না। মানে শর্ট ইকুইটি হলে, আপনার লং ইকুইটি হলে এটা কোনো ব্যাপার না। আপনার যদি ওই বেশি থাকে, কি বলে, ইকুইটি সাপোর্ট যদি আপনার ভালো থাকে, তাহলে কোনো ব্যাপার না। কিন্তু আপনি শর্ট ইকুইটি নিয়ে হাই রিস্ক, আর শর্ট ইকুইটি নিয়ে খুবই মুশকিলের। তা যাই হোক, এতটুক লেভেল আছে, দেখেন এতটুকু পর্যন্ত যায় কিনা। এখান থেকে যদি আমরা এনগালফিং দেখি, এনগালফিং দেখলে আমরা নিচের দিকে মুভ করব, ধরে রাখবো
কেউ যদি সুইং করতে চান সুইংয়ে ফেলে রাখতে পারেন, আর কেউ যদি মনে করেন যে না আমি ডেইলি প্রফিট করে বেরোয় যাব, সেটারও একটা মানি ম্যানেজমেন্ট করে তারপরে তারপরে করবেন। এতটুকুই, এর থেকে বেশি আর আমার কিছু বলার নাই। দেখা যাক এই উইকে কি হয়।